ওয়ালাইকুম লিনুবিল্লাহ, কি আসসালাম খবর? ফেরদৌস, কতদিন পরে কেমন দেখলাম। আছো হ্যাঁ, তুমি? আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি আছি। একটি অদ্ভুত আন্তরিক মানুষ। আমি খুব খুশি আজকে এই অনুষ্ঠানে তোমাকে পেয়ে। খুশির সীমানাটা হয়তো অনুষ্ঠানে বলবো তোমাকে হ্যাঁ, যে আমি কত please, খুশি হয়েছি তোমার সাথে please. একটা প্রোগ্রাম করছি। দর্শক, আজকে এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যার ভিতরে বহু, সর্বোপরি এই মানুষটা সুরের মানুষ। প্রতিবাদীর জন্য রণাঙ্গনে গিয়েছে, আজকে সঙ্গীতের জগতে এতটি বছর পেরিয়ে এই মানুষটি কিন্তু ধীর লয়ে চলছে। আমি এটুকু বলবো যে আমরা কথা বলছি বিক্রমপুরের সমসপুরের একজন লিনুবিল্লার সঙ্গে। আমারই বাড়ির পাশে তোমার ঘর, এবং সবচেয়ে বেশি আমার ভালো লাগে যখন দেখি কি সুন্দর সাবলীল কণ্ঠে তুমি এখনো গান গেয়ে যাও। চেষ্টা করি আমি অনেক। কেমন আছো? আমি খুব 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 ভালো আছি, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আমি। আজকে তোমার কথার আগে একটি গান শুনতে চাই। জীবন যেন এক বহুতা নদী, নিজের মতন করে সম্মুখে বাড়ায়, কোনো পিছুটান কোনো অভিমান পারু না পথ আগলে দাঁড়ায়। সে চলার পথে স্মৃতিগুলো থেকে আমি শুধু তোমাকে খুঁজি, তার বিনিময়ে তুমি ভালো আছো, তুমি সুখে আছো, এইটুকু বুঝি, এইটুকু বুঝি, এইটুকু বুঝি। চমৎকার। সারা জীবন তো মানুষের ভালো চেয়েই গেলে, তোমার ভালোটা তো তুমি দেখলে না। সেটাই। আমি কিন্তু একটা জিনিস বলি, আমি আমার অপোনেন্টকে, আমার যদি কোনো আমার দেশের অন্য মানুষ যদি খুব দুঃখে থাকে, আমি কিন্তু খুব ব্যথিত হই। আমি তখন মনে হয় আমি যদি ওদের সাহায্য করতে পারতাম। আজকে তোমার কণ্ঠের যে ঊর্ধ্বগতির যে স্ট্যান্ডিং নোট, ভাই এটা তুমি কিভাবে এখনো মেনটেন করে চলেছো বলো তো? তুমি কি এটা সাধনা করো এখনো? আমি তো চর্চা কিছু করি, কিন্তু একদম সবসময় করি না। আমার এই জিনিসটা আমাকে সকলেই বলে যে এটা আপনি এত চড়ায় কিনে যান। স্ট্যান্ডিং নোট থাকাটা কিন্তু বিশাল ব্যাপার। এটা আমি তো মনে করে বসে আছে যে উনি আমাকে লালন করে এসব ব্যাপারে, আর কিছু না। আচ্ছা, এই অনুষ্ঠানে আমরা একটা ছোট্ট লটারির মতো করি, এটা একটা খেলা একটা। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা তুমি নিবে। এইটাই নেই। তোমার জীবনের গল্প দিয়েই তো আমাদের এই অনুষ্ঠানটির শুরু, যেটা এসছে দুঃখ সারা জীবনের যে নীতিগুলোর উপর তুমি বিশ্বাস করে চলছো, তোমার সঙ্গীত জীবন, এই দুটোর মধ্যে এটাকে মিলিয়ে যদি কোনো দুঃখের স্মৃতি থাকে আমরা একটু শুনবো। আমার সবচেয়ে দুঃখের স্মৃতি হচ্ছে যে আমার ছোটোবেলাটা আমি খুব কষ্ট করেছি আর কি, অনেক কষ্ট, লেখাপড়া এটা ওইটা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যেটা বলা হয়। বড় হলাম, বড় হওয়ার পর আস্তে আস্তে সেই কমলাপুরে থাকতাম, সেই থেকে স্কুলে যেতাম সেই 7 কিলোমিটার হেঁটে হেঁটে যেতাম বক্সিবাজার, আবার সন্ধ্যাবেলা আসতাম। ওটা শীতকালে এটা সন্ধ্যা হয়ে যেত আর কি। তখন ওই জিনিসগুলি খুব ফিল করি। এবং তোমরা যেটা দেখছো, যেটা ঢাকা স্টেশন, যেটা ওইখানে কিন্তু আমাদের বাড়ি ছিল। ওইখানটে একর করা নিয়ে যাওয়ার পরে ওইটা এখন স্টেশন হয়ে গেছে, এবং ওইখানে বিরান ভূমি ছিল, সব শস্য, মানে কপিক্ষেত, এইটা ওটা সব কিছু, এবং অনেক গ্রাম ছিল একটা। আমি ওই গ্রামটা কিন্তু খুব এনজয় করতাম। এবং দুঃখটা শুধু এইটা যে তখন থেকে কিন্তু আমি গান বাজনার প্রতি একটু অনুরক্ত হই আর কি, চেষ্টা করি গান গাওয়ার জন্য। একটা মানে পাড়ার কোনো প্রোগ্রাম হলে আমি একসময় তবলা বাজাতাম। হ্যাঁ, ওইটাই কিন্তু আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি এই রিদিম থেকে আস্তে আস্তে ক্লাসিক্যালে ঢুকি, তারপরে আস্তে আস্তে গানটা শিখি। কিন্তু কেন জানি গলা, আমার গান ছোটোবেলা থেকে আমি শ্যামল মিত্রের গান, হেমন্তের গান এসব খুব শুনতাম। আচ্ছা, তোমার জীবনের কুয়াশা হ্যাঁ, আস্তে আস্তে কেটে গিয়ে এখন তুমি ওই নীল আকাশ দেখতে পাও। না আমি কিন্তু ওটা হলে পরেও আমি কিন্তু আমার যে ছোটোবেলা এবং আমার
আর কি, যেটা কলেজ লাইফ, দেন আমার গ্র্যাজুয়েশন মুভমেন্টটা, তারপরে তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। এগুলো কিন্তু আমি খুব খুব ফিল করি, আমি খুব ফিল করি। আমাকে তো মানে ওই যে ধকলটা গেছে আর কি। তারপরেও স্বস্তিতে তোমাকে তো আসতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, কত কষ্টই আমি এখন বেরিয়ে এখন আসো। এখন আমি খুব, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যাই হোক, এখন আমাদেরকে তুমি বলো তো, তোমার নীতিগত জীবনের কথা, তোমার সঙ্গীতের কথা, তোমার ভালোবাসার কথা, এর সব মিলিয়ে আজকে তোমার অনুভূতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখো, আমি একটা কথা বলি, ফেরদৌস ভাইদের মতো কিন্তু আমি ওরকম গান গাইতে পারি নাই, হ্যাঁ, ওরকম সুযোগও আমার হয়নি। কিন্তু আমি যতগুলো গান অল্প টল্প গাইছি, ওইটা হয়তো ভালো লেগেছে, হ্যাঁ, ওইটাই কিন্তু আমার মানে হৃদয়, আমার ওই হৃদয়ে স্থান নিয়ে আছে আর কি। আমি যেখানে যাই একটা দুইটা গানই হয় আমার, ওই গানগুলি গাইতে বলে, ওই সবই কিন্তু একটু দুঃখ ঘেঁষা গান, হ্যাঁ। আমি খুব মানে আমার খুব আবেগে আমি খুব অনুভব করি আর কি সব। দেখো, ফেরদৌস ভাইদের মতো গান গেতে পারি না এটা কিন্তু ঠিক না। সঙ্গীতই সবার ক্ষেত্রে। যেমন হাবিব আমাকে বলে, তুমি জানো তোমার সঙ্গীতের সম্পদটা কি? আমি বলি কি? বলে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলি, তোমার সম্পদই তোমার কণ্ঠের আওয়াজ। সুতরাং এটা নিয়েই তুমি সুখী থাকো, তুমি এর থেকে বেশি চাওয়া পাওয়ার তোমার কোনো দরকার নেই। এক্স্যাক্টলি, এটা আমি বলতেছি যে তুমি যেটা বললা যে আমার এর চেয়ে বেশি কিন্তু যাওয়ার দরকার নেই, হ্যাঁ। আমি অত বড় মাপের শিল্পী হতে পারবো না, কিন্তু আমার একটা ফিলিং আছে। শিল্পীর আবার মাপটা কি হয়? না না সেটা, তুমি যদি জনপ্রিয়তার কথা তো, হ্যাঁ, জনপ্রিয়তা নাই, মাপকাঠি তো একটাই, হ্যাঁ। জনপ্রিয়তা। তুমি যদি এখন এই যে ভাইরাল হয়, এই যে এত কিছু ঘটছে, এর পোস্টিং এত মিলিয়ন, এই যে ভ্যালু যে ওঠে, এটার সত্যিকারের কি মূল্য কোনো কিছু আছে? সেটা দর্শকরাই বলবে এটা, কিন্তু আমি আমি এটা কোনো, আই ডোন্ট ফাইন্ড এনি রিজন। আমি অনেক এমন গান আছে যার কোনো ভাইরালিটি নাই, ভাইরাল হয় না, ভিউ নাই, তা বলে কি গান নয়? গান আছে। আছে। এটা কিন্তু সময়ের গতিতে টেকনোলজিক্যাল সাপোর্টের কারণে, জি, এবং যেখানে, যেমন আমি আবার কথাটা তুলতে বাধ্য হব, ইংল্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি ইংল্যান্ড সম্পর্কে বলা হয়েছিল যে বাংলাদেশের মানুষ সঙ্গীত হলেই হলো খুশি, কিন্তু ইংল্যান্ডের, ইউরোপের শ্রোতারা দেখে সঙ্গীত যিনি করছেন তার কণ্ঠ কেমন, সুর লয় কেমন আছে, গানের ছন্দ কেমন, গানের কথা কেমন, তারপর তারা একটি মূল্যায়নে যায়। এটা কিন্তু আমার কথা না। ঠিকই আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের সেই ধরনের ম্যাচিউর কি বৃদ্ধা আছে? একটা গানের একটা লিরিক্স বুঝবে, একটা সুর বুঝবে এবং গায়কী বুঝবে, আছে? খুব কম, একদমই নাই। আচ্ছা লিডু, হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে আসার কি কি উপায় থাকতে পারে? বেরিয়ে আসা বলতে আমি বোঝাচ্ছি, একটা সুন্দর সঙ্গীতের মূল্যায়ন হবে, একটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে। অনেক এমন কিছু গান আছে যার গীতিতে আমি কোনো, যার কথায় আমি কোনো মূল্যায়ন খুঁজে পাই না, শুধুমাত্র অহেতুক একটু আনন্দের কথাবার্তা। এটাই কি যথেষ্ট? একদম এবং না, তার ভেতরে কিছু নোংরামিও চলে যায়, একদম না। সেটা নাকি হয় জনপ্রিয়তার হ্যাঁ, মাপকাঠি, নাকি সেটাই মানুষের ভালো লাগে, আমি আসলে বুঝতে পারি না। এক্স্যাক্টলি, সত্যি। এবং আমার একটা কথা, সেটা হচ্ছে যে এই যুগের প্রজন্মের যে শিল্পীরা গান করছে, অনেক ভালো ভালো কণ্ঠ আছে, কিন্তু অনেক ভালো ভালো, আমি শুনি তো, সবার গান শুনি, কিন্তু দেখো তাদের মৌলিক গান কয়টা আছে বলো? আমি মৌলিক গানের উপরে খুব এমফাসাইজ করি। যে তোমার যদি একটা একটা নবীন শিল্পী যদি কিছু মৌলিক গান না থাকে, তোমার ইনিংসের শেষে তুমি তো জিরো, তোমার রেজাল্ট তো জিরো থাকবে, হ্যাঁ। একটা বয়সে তুমি আর তোমার গান, তোমাকে কেউ চিনবে না, তুমি আরেকজনের ধার করার গান গাচ্ছ। এটা কিন্তু আমি অনেক অনেক জায়গায় বলছি এবং তোমার প্রোগ্রামে বলে যাচ্ছি যে তুমি ধার করা গান কেন গাইতে যাবা? তোমার নিজের কণ্ঠ থাকলে তুমি নিজে গায়ে দেখায় দাও, হ্যাঁ। মেলোডি গান করো কি একটা অন্য ধরনের গান করো, কিন্তু সাহিত্যের স্থায়ী মূল্যবোধ বলে একটা কথা আছে, গানের কথাটা যেন খুব ভালো হয়, সাংগীতিক বিষয়টা যেন তুমি মাথায় রেখে ওইরকম গানই করো তুমি। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দুই বন্ধুর কাহিনী, দুই বন্ধুর সংলাপ, দুই বন্ধুর মধ্যে আড্ডা। আজকে দুজনেই কিন্তু যার যার ক্ষেত্রে চেনা মুখ, এবং আমাদেরও সুখ দুঃখ আছে।
আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু মনের আবেগে, অনেক কিছু কষ্ট থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আমি কাউকে কটাক্ষ দিতে এটা বলিনি, অথবা কারো সমালোচনাও করিনি। কিন্তু সঙ্গীত এমন একটা জিনিস, এই পবিত্র জিনিসকে আসুন আমরা পবিত্র স্থানেই রাখতে চেষ্টা করি। এটাকে যদি নিছক একদম বিনোদনের তলায় নিয়ে যাই, বাণিজ্যের চরম শিখরে নিয়ে যাই, ওটা বোধহয় সঙ্গীতের প্রতি অন্যায় করা হবে। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তোমার যেহেতু তুমি একটা নতুন গান শোনালে এবং বললে, আগামী দিনে কি কি দেওয়ার ইচ্ছা আছে তোমার বাংলাদেশকে সঙ্গীতের মাধ্যমে? আমি খুব পছন্দ করি দেশের গান। তোমার মনের কথাটা না হয় একটু অন দ্য ক্যামেরা। হ্যাঁ, আমি আমার দেশ এবং জনগণকে প্রধান দেই আর কি, আমার গানেই বলুন এবং আমার চালচলনে বলুন, সব কিছুতে। চলে আসে আমরা সিরিয়াস থেকে একটু হালকা। স্টেজে তুমি তো প্রচুর স্টেজে গান করেছো, একটা সময় গেছে তোমার, আমাদের যৌবনও ছিল একরকম, এখন আমরা চলে এসেছি। যদি চলতে কথায় বলতে হয় যে জীবনের একটি দ্বার প্রান্তে, তারপরেও স্টেজের গান, অডিওর গান, ফিল্মের গান, সবচাইতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ কোনটায় করো? আমি স্টেজে মোটামুটি খুব একটা করতে পারি নাই, একটা সময় হয়েছিল। এখন আমি টোটালি একদম বন্ধ। আমার মানে ডাক্তারের চিকিৎসকের মানে এই অনুরোধে বলছে যে আপনি স্টেজের গান করবেন না। আমি করি না, ভোকাল দেই যেসব জায়গায়, ওইসবই গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তুমি যে একটু আগে যে গান করলে, তুমি জানো এটা কতটা শক্তি লাগে? অসম্ভব শক্তি লাগে। সেই তো, আমি তো অবাক হয়ে গেছি। কিন্তু কারণ আমি লাগে। তোমাকে চিনি, জানি তুমি যে এত সুন্দর সাবলীল গেয়ে গেছো, এটা তো দারুণ দারুণ একটি হতে পারে তোমার কাছে ভালো। আমি আমি কিন্তু ওইভাবে অতখানি নিয়ে ভাবি নেই, আমি গিয়ে গিয়ে দিলাম আর কি। এরকম গান আমার অনেক আছে, যেমন গাইবো। হয়ে যাক না গুনগুন হ্যাঁ, করে। একটা। ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। আমি সেই সান্ত্বনা কোনোদিন চাইব না, আমি সেই সান্ত্বনা কোনোদিন চাইব না। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবনার মরণে মাঝামাঝি। আমি তো তোমাকে দেখছি, তোমার গান শুনছি, তোমার অনুভূতিকে বোঝার চেষ্টা করছি। চমৎকার। আচ্ছা, Thank you. এখন একটু বলা যাক আমাদের সঙ্গীত জগৎকে। তুমি তো অনেকটা দিন পার করলে, দেখলে, জানলে, কি করলে, কারা এগিয়ে আসলে আমাদের সঙ্গীত জগৎটা আরো ভারী হবে, আরো শিক্ষণীয় হবে, আরো দুরন্তের সাথে আমরা এগিয়ে যাব এই বাংলাদেশের পতাকা নিয়ে সারা বিশ্বের আকাশে বাতাসে আমাদের গানকে ছড়িয়ে কি করা যায়? যুদ্ধের পরে তো বিজয়ের পতাকাটা এই প্রজন্মকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই যে নাও তোমরা এটা এমন জায়গায় নিবা যে হিমালয় পর্বত যে উচ্চতায় থাকে। তো এরা চেষ্টা করেছে কি করে না সেটা, এটা এটা না, গানটাকে কিভাবে আমি পৌঁছাবো? হ্যাঁ, গানটা হইলো কিভাবে সেইটা। শুদ্ধ সেটা শিল্পী এখন তৈরি করবো? এই প্রজন্মের যারা অনেক বলো না, কিছু মেধাবী অনেক শিল্পী, কণ্ঠশিল্পী, কম্পোজার, লিরিসিস্ট আছে, ইয়াং। এটাই তো যথেষ্ট নয়। না, ভালো ক্রিয়েশন হচ্ছে না কেন? আমার প্রশ্ন তোমার কাছে, কেন পাচ্ছে না? অনেক তো হওয়া উচিত ওদের কাছে। এখন তো নব টিপলেই সব কিছু পাওয়া যায়। আগে যেমন তোমার একটা ভায়োলিন আসে নেই কি, একদম তবলি আসে নেই। তুমি নিজেও তো জানো যে ইপসা স্টুডিওতে একটা তবলি আসে নেই, বাস প্যাক আপ হলো, শেষ। এখন তো ওইসব না, এখন তো তুমি নব টিপলে সব কিছু পাচ্ছ। তোমার ভিতরে এত অলসতা থাকবে কেন? এটা কিন্তু ওদেরই দায়িত্ব। তাহলে কি আমরা আমাদের পদক্ষেপ নিতে হবে, এখন থেকে আমাদের মানসিকতা তৈরি করতে হবে, সুযোগ দিতে হবে, Correct, একদম। প্রয়োজনে আমাদের ইনস্টিটিউশন আরো বাড়াতে হবে। এক্স্যাক্টলি, তাই কি? তাই না? একদিক আমাদের ট্রেনিং এবং আমাদের উদ্বুদ্ধ করতে হবে যে তোমাদের কাছে সব কিছু তো আছে,
তোমার অনেক কেন- ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কথা এগুলো যেন মানুষের কানে কানে পৌঁছে যাক, আমাদের শুভেচ্ছা রইল তোমার প্রতি। দর্শক, শুনলাম আমরা আমাদের লিনু মিল্লার কথা, দেখলেন তো, আমি বলেছিলাম চমৎকার একটি মানুষ। এই মানুষটার অনেক বিশেষণ, নিজেকে কোনোদিন জাহিল করতে যায়নি, নিজেকে কোনোদিন প্রকাশ করার জন্য পাগল হয়ে যায়নি, কিন্তু তার এখনও তার যে যতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছেন সে বিলিয়ে দিয়ে যাচ্ছে মানুষের মাঝে। এবং তার আন্তরিকভাবে একটি জিনিস বুঝলাম, সে সঙ্গীত জগতের একজন ভালোবাসার মানুষ। সঙ্গীত উঠে আসুক, আমাদের বাংলাদেশের আগামী প্রজন্ম সঙ্গীতের দিকে আরও উন্নতি হোক এই কামনা করে। সঙ্গে সঙ্গে আমরাও অনুরোধ করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা। তোর তরে হায় মন পুড়ে যা, তুই সে থাকিস দূরে।